একত্রিত হয়েছি আমাদের আজকে একটি বড় আনন্দের দিন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওনার জন্মদিনকে উপলক্ষ করে আজকে আমাদের একটি বিশেষ অনুষ্ঠান পালন হয়। সারা বছর ধরে আমরা যাদের সহযোগিতায়, যাদের আদর্শে এবং যাদের সাথে থেকে আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমরা বেড়ে উঠেছি এবং এখনো আমরা সেই প্রোগ্রেসটা করছি। আমরা সবচেয়ে বেশি সময় যাদের সাথে কাটাই, একটা দিনের হয়তো একটা অনেকটাই সময় আমরা ওনাদের সাথেই কাটাই। আজকের দিনটা ওনাদের জন্য আমরা সবাই মিলে আজকে এখানে একত্রিত হয়েছি। আমি প্রিন্সিপাল স্যার এবং সমস্ত স্যারেদেরকে অনুরোধ করব স্টেজে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য। হ্যাঁ স্যার, আমরা চেয়ার দিয়ে দেবো। স্যার ওকে স্যার, তাহলে স্যার আপনাকে স্টেজে আসার জন্য প্লিজ অনুরোধ করছি। আমাদের সবার দ্বিতীয় অভিভাবক, আমরা আমাদের প্রিন্সিপাল স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। কাজ গুড আফটারনুন। মজা হচ্ছে যে আই এম এ টিচার, I also have teachers. সকালে কি হলো আজকে, আমি আজকে 4:30-তে জেনারেলি আমি 4:30-তেই ঘুম থেকে উঠি। আজকে ঘুম থেকে কালকে রাতে অবধি একটা সমস্যা চলছিল, আমি এটাকে বলতে চাইছি না, তোদের মন দুঃখ দিতে চাইছি না, একটা সমস্যা চলছিল। আই ওয়াজ অলসো ভেরি মাচ পার্টার, কারণ কলেজে একটা ঘটনা ঘটলে ওই কি বলবো বিচারকের মতো আর কি, যে ওই ফাঁসির অর্ডার দেয়, আমি জানি না সে বিচারক কত দুঃখ পায়, কিন্তু আমি দুঃখ পাই। তো আই হ্যাড সাম প্রবলেম, তো আমি ঘুমিয়ে পড়েছি। তো 4:30-তে আমি উঠেছি। ইন দ্য মর্নিং আই সিট ফর জেনারেলি ভোরবেলা আমি ইনভেরিয়েবলি মেডিটেশনে বসি, অ্যান্ড আই সিট ফর অনলি ফর 20 মিনিটস ফর মেডিটেশন। তারপরে আমি মর্নিং ওয়াক করি। আমার ছাদটা অনেক বড়, আমি জেনারেলি সবসময় রাস্তায় যাই না, ছাদেই মর্নিং ওয়াক করি। মর্নিং ওয়াক করতে করতে মনে হলো যে ক্যান আই রিভিজিট মাই চাইল্ডহুড। কবে আমি ও আ কখন লিখতে শিখলাম, সেখানে আমার মার কি কন্ট্রিবিউশন ছিল, সেখানে স্কুলের কি কন্ট্রিবিউশন ছিল, সেই ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো আরে আমি তো কিছু ওয়ার্ড পেয়ে গেছি, আই ক্যান রাইট এ পোয়েম। দেন আই স্টার্টেড রাইটিং এ পোয়েম, অ্যান্ড ইন্টারেস্টিংলি আমি যে কবিতায় লিখি না কেন, মাই ওয়াইফ শি ইজ দ্য গ্রেটেস্ট ক্রিটিক অফ মাইন্ড। আমি যাই করি ওরে কিছুই হয় না, তুমি কিছুই পারো না। তো আই সেন্ড হার জেনারেলি। আর ইন্টারেস্টিংলি আমি কিন্তু বাংলা খুব ভালো জানি না, আর বাংলা বানানো আমি খুব শুদ্ধ লিখতে পারি না। তো আমার মোবাইলে একটা অ্যাপ আছে, সেখানে হোয়াট এভার আই ডিক্টেট মোবাইল রাইটস ফর মি। হ্যাঁ, সেখানে কখনো কখনো কিছু ভুল হয়, দেন আই গো টু দ্য গুগল ডিকশনারি, আই চেক ইট, আই কারেক্ট ইট। তো সেভাবেই আমি কবিতা লিখি। তো আমি লিখে আমার মিসেসকে পাঠিয়েছি। প্রথম আমাকে বললো এই কবিতা কিছু হয়নি, এটা তো গদ্য হয়ে গেছে। তো গদ্য হয়ে গেছে, আমি বললাম ঠিক আছে, টেল মি, আই চেঞ্জ ইট। তারপরে আবার বসে কিছু চেঞ্জ করলাম, কিছু ওয়ার্ড চেঞ্জ করলাম, কিছু আবার ছন্দ চেঞ্জ করলাম। তারপর ওকে আবার পাঠালাম, বললো ইটস ফার্স্ট ক্লাস, নাও ইউ পোস্ট ইট। So getting green signal from my wife, I posted it. যেটা আমি বলতে চাইছি যে বেসিক্যালি উই আর ভেরি ভেরি ব্লেসড দ্যাট উই হ্যাভ আওয়ার মাদার। আমি মাদার বলছি এই জন্যই যে আমাদের জীবনের প্রাথমিক দিকটা শুরু হয়েছে উইথ আওয়ার মাদার। হ্যাঁ, মাই কিন্তু সেই হাত ধরে, আমার এখনো মনে আছে, সেই অ আ ক খ লিখতে সেই এই কাট করাটাই সমস্যা ছিল। আমি জানি না তোরা তো বাংলা মিডিয়ামে কজন পড়েছিস আমি জানি না। হ্যাঁ, আমরা তো বাংলা মিডিয়ামে পড়েছি পুরোটাই। তো সেখানে
ওর কাট করা, তো সেটা হতো না, মা আবার স্কেলে আঙুলে মারতেন, তো সেটাও আমার মনে আছে। তো সেভাবে আমরা বড় হয়েছি। তো আমি যেটা বলতে চাইছি যে আমাদের জীবনে ডিফারেন্ট ধাপে আমরা বড় হয়েছি। আমাদের মাকে পেয়েছি অ্যাজ এ গ্রেটেস্ট টিচার, গ্রেটেস্ট গাইড। তারপর আমাদের স্কুলে, এখন তো তোরা আবার কি কেজি 1 কেজি 2 আছে, আমি তো ক্লাস 1 থেকে পড়া শুরু করেছি, 1 2 3 4 5। তো সেখানে আমার মনে আছে আমি কবিতা লিখেছি। বেসিক্যালি আমি বলেছি এখানে যে আই ওয়াজ বর্ন ইন শিলং, দ্যাট টাইম শিলং ওয়াজ পার্ট অফ আসাম, আসামের ক্যাপিটাল ছিল শিলং। তো আমার বাবা কাজ করতেন আসাম পুলিশে, তো ডিফারেন্ট জায়গায় ওনার পোস্টেড, উনি ট্রান্সফারে যে ছিল, পোস্টিং ছিল। তো আমরা শিলংয়ে এসেছি। শিলংয়ে আমাদের বাড়ির পাশেই একটা স্কুল ছিল, দ্যাট টু ইট ওয়াজ এ গার্লস স্কুল। তো মার হঠাৎ শখ হলো যে তুই বাড়িতে বসে আছিস, তুই স্কুলে যা। তো আমাকে মা স্কুলে পাঠিয়ে দিলেন, দ্যাট টু ইন গার্লস স্কুল। তো ঠিক আছে, মা আর পাড়ার স্কুল, সেখানে দিদিমণিরা আপত্তি করেননি, আমি গিয়ে বসেছি। তো সেখানে দিদিমণি পড়া ধরছেন, ধরে সবাইকে জিজ্ঞেস করছেন বানান। তো আমাকেও জিজ্ঞেস করলেন চিনি বানান বল, আমি তো জানি না চিনি বানান। তো আমাকে সেই বেঞ্চে উঠে কান ধরে আমাকে দাঁড় করিয়ে দিলেন, সেই কবিতা আমি লিখেছি। হ্যাঁ, তো আমি সেইভাবেই আমরা বড় হয়েছি। তারপর জীবনে কি হলো, উই গট এ ভেরি ভেরি গুড টিচার, ভেরি ভেরি গুড টিচার ইন দ্য সেন্স, টিচারের যখন আমি একটা ছবি দেখি, তখন একটা ছবি দেখি টিচার ইজ ভেরি গুড, হি ইজ টিচিং ভেরি ওয়েল। আর আরেকটা ছবি আমরা দেখি যে টিচার ইজ এ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো আমি সেকেন্ড টিচারকে মিন করছি, হু ইজ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। সেখানে তার সঙ্গে মনের কথাও বলা যেত, আমাদের সমস্যার কথাও বলা যেত, আবার পড়াশোনার কথাও বলা যেত। তো সেই মাস্টারমশাইরা এখনও আমাদের জীবনে দে হ্যাভ এ ইমপ্রেশন ইন আওয়ার লাইফ, ইন আওয়ার ডেভেলপমেন্ট, ইন আওয়ার সাকসেস। এখনও উই আর ক্লোজার টু দেম দেন আওয়ার প্যারেন্টস। তো এই হচ্ছে টিচারের মজা। আর টিচারের আরেকটা মজা হচ্ছে, আজকে আই এম 62 প্লাস, এখনও আমার টিচাররা জীবিত আছেন। ইভেন নাও ইফ আই গো টু মাই টিচার, উই ফিল আই হ্যাভ কাম টু মাই হোম। ওনাকে সব কিছুই শেয়ার করা যায়, এমন নয় যে আমার চুল পেকে গেছে বলে শেয়ার করা যায় না। স্টিল উই আর চাইল্ড টু এ টিচার, স্টিল উই আর স্টুডেন্ট টু এ টিচার। এটাই হচ্ছে টিচারদের বিশেষত্ব। বাবা আর টিচারের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে বাবা আর ছেলের মধ্যে একটা সম্পর্ক, সেখানে কিন্তু একটা কি বলবো, একটা স্বার্থ জড়িয়ে আছে। ছেলে যদি চাকরি না পায়, বাবা জিজ্ঞেস করবেন কিরে কি করছিস, আর কতদিন খাবি আমার হোটেলে, চাকরি বাকরি কবে পাবি? বাট এ টিচার উইল নট আস্ক ইউ দ্যাট। এ টিচার, আজকে যদি একটি ছেলে, বাবার ছেলে যদি খুব কি বলবো সাকসেসফুল হয় ক্যারিয়ারে, সেখানে কিন্তু বাবার লাভ। যেমন আমার ছেলে ভালো হয়েছে, ডাক্তার হয়েছে, মাসে বহুত ইনকাম করে, আমাকে মাঝে মাঝে ট্যুর স্পন্সর করে। That way I am lucky that he is sponsoring my tour and I am very much fond of my son. But for a teacher, we do not expect anything from a student. We expect only the glory from the student. আমি এটাকে বলি ইটস এ রিফ্লেক্টেড গ্লোরি, ইন দ্য সেন্স যেমন একটা মিররে আলো গিয়ে রিফ্লেক্টেড হয়ে আসে, আর সেই রিফ্লেকশনটা আমরা দেখি। এজ এ টিচার উইল ফিল দ্য সেম থিং, দ্য গ্লোরি হুইচ ইজ রিফ্লেক্টেড ফ্রম দ্য successful student, it comes to us and we look at that and we feel proud of that. That way we are lucky that we are teacher, we are not connected with the materialistic gain from the son or student. তো আমি আমার জীবনকে খুব ধন্য মনে করি যে প্রায় আমার প্রফেশনাল ক্যারিয়ারের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি হিসেব করেছি যে আমি হয়তো আরও 3টে ব্যাচ পাবো, 25, 26, 27। 27শে সেপ্টেম্বরে আমি রিটায়ার করছি, তার আগে আগস্ট অব্দি হয়তো একটা ব্যাচ পাবো। সো মাই জার্নি উইল বি ওভার ভেরি শর্টলি, বাট আই চেরিশ মাই প্রফেশন বিকজ I have learned many things from the student and you people has helped me to be evergreen. কেন বলছি আমি? Whenever I deal with the student, I put myself in the shoes of my student. I bring down myself at the age of my student. যখন কখন ছাত্র আমার ঘরে আসে, আমি কিন্তু আমার নিজেকে 18 প্লাসে নিয়ে চলে যাই, নিয়ে গিয়ে তার সঙ্গে আমি লিঙ্ক করি। তো সবসময় আমি মনে করি যে মাই স্টুডেন্ট হ্যাজ কেপ্ট মি ইয়ং অ্যান্ড আই উইল বি ইয়ং ফর এভারগ্রিন. So this profession
that I cherish, and I am very much fortunate that wherever I went, I got a very very good and obedient student like you all. সেটা আমার খুব ভাগ্য, এখানেও আমি খুব ভাগ্য করে এসেছি। অনেক কিছুই করেছি, অনেক বকেছি, এই সুজনকেও অনেক বকি। হ্যাঁ, আমার তারপর মাঝে মাঝে আমি ভাবি, আরে বাবা জিএসকে আমি বকছি, আমারটা ঠিক উচিত হচ্ছে না। বাট হি অ্যাকসেপ্ট দিস। আই এম ভেরি মাচ গ্রেটফুল অ্যান্ড আই এম ভেরি মাচ প্রিভিলেজড দ্যাট আমি তোদের মতো এত ভালো ছাত্রছাত্রী পেয়েছি। খালি এখানে নয়, যেখানে আমি থেকেছি, আই গট ইট। দ্যাট ইজ এ ব্লেসিং অফ গড অ্যান্ড আই এম কন্টিনিউ উইথ দ্যাট। উইথ দিস আমি কন্টিনিউ শেষ করার আগে, এখন কি একটা অভ্যাস হয়ে গেছে, কবিতা লিখলে পড়তে ইচ্ছে করে, তুই শুনিস আর না শুনিস, উইল হ্যাভ টু স্প্রেড ইট। তো সেই যেটা কবিতা আমার লিখেছি সকালবেলা, সেটা একটু পড়বো, পড়ে আমি এটাকে শেষ করবো। একদম। মেয়র সাহেব আপনি হাসবেন না। না, যেটা হয়েছে, অ্যাগেন আই শেয়ার ইট। যে কবিতা যে আমরা লিখছি, দিস ইজ আই এম এ ভেরি নভিশ ইন রাইটিং এ পোয়েম। পোয়েম লেখার অনেক নিয়ম আছে। হ্যাঁ, সেখানে আমি দেখেছি 4x4 স্ট্যান্জা ফ্যান্জা কিছু কিছু আছে। তো এগুলো আমি ইউটিউবে পড়া শুরু করেছি। মেবি আফটার ফিউ ডেজ আই লার্ন দ্য টেকনিক অফ রাইটিং এ পোয়েম। এখন আমি জানি না, এখন যা মনে আসে আমি করে ফেলি। আমাদের এও সাহেব, উনি খুব বিখ্যাত কবি, ওনার সামনেও আমার পাঠ করতে একটু লজ্জা করে। আচ্ছা, এটার আমি যারা আমাদের গ্রুপে পোস্ট করেছিলাম তারা জানেন, কিন্তু হয়তো আমার সব ছাত্রছাত্রীরা সে জানে না, তাই আমি এটা পড়ছি। উপরে আমি লিখেছিলাম, শুভ শিক্ষক দিবসে আমার নিবেদন। এটা নাম দিয়েছিলাম গুরু। সারা বিশ্বে ছড়িয়ে আছেন আমার গুরু, জীবনের সহজ পাঠ মায়ের কাছেই শুরু। সে যে আমার শ্রেষ্ঠ গুরু। তার হাতেই বর্ণমালার হাতে খড়ি, তার হাতেই প্রথম পেন্সিল ধরি। ছোট আঙুল দিশা পেয়েছিল তারই অনুরাগে। অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। শুনেছি ছন্দে মায়ের সুরে, বানান ভুলে পড়েছি কত দিদিমণির রোষে। আজও যখন ভাবি লুটুপুটি খাই হেসে, চিনি বানান ভুলে দাঁড়িয়েছি বেঞ্চে কান ধরে। হেডমাস্টারের গম্ভীর গলা আজও বাজে কানে, ব্যাট হাতে মাস্টার মশাই ছুটছেন ক্লাসে ক্লাসে। আবার মিষ্টি হাতে দেখেছি দাঁড়াতে পরীক্ষার সাফল্যে। পেরিয়ে এসেছি জীবনের অনেকটা পথ তাদের দেখানো পথে। বিদ্যালয় মহাবিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আজ আমি কর্মজীবনের অঙ্গনে। সফল হয়েছি, এগিয়ে চলেছি তাদেরই আশীর্বাদে। নতমস্তকে করি প্রণাম, গ্রহণ করুন হে মহাপ্রাণ। পদতলে যেন হয় আমার স্থান। এই হচ্ছে আমার কবিতা। থ্যাংক ইউ। আমি চাইছি অনুরোধ করে উপস্থিত থেকে থাকার জন্য। স্যার, আমাদের যে আর্ট অ্যান্ড পেন্টিং ক্লাব কিছু উপস্থাপনা করতে চায়। স্যার প্লিজ একটু স্টেজে থাকুন। আমাদের আর্ট ক্লাবের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট আপনার জন্য। আমি অনুরোধ করবো একজনকে। শুধু আমরা আমাদের আর্ট ক্লাবের ছাত্রছাত্রীরা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্যই কিছু করার চেষ্টা করেছে। আমি অনুরোধ করবো আর্ট ক্লাবের মেম্বারদের
তোমরা তোমাদের ছোট্ট প্রয়োগটুকু স্যারদের হাতে তুলে দাও। প্রত্যেকটা হাতে করা এই সময় টাইম কতজন মোটামুটি 10-11 জন মোটামুটি 10 জন আসে। তোরা দুজন আয় রে, এবার তোরা হ্যাঁ খান স্যার এই দাঁড়া ও ভিডিও তুলছে। কাছাকাছি গিয়ে আমি তুলতে পারি। এই ওদেরকে ধরে ধরে স্যার এরাও ফার্স্ট ইয়ার থেকে এরাও ওই ড্রয়িংগুলো এই যে এই ড্রয়িংটা এবার এদিকে তাকিয়ে নি। তুই যে দীপাঞ্জনকে একটা অনিল কুমার তুমি এঁকেছো? কি এঁকেছো? এটা স্যার এই এঁকেছে। তোমার নাম কি? অনিল কুমার দে, বাড়ি কোথায়? তালতলা। ইন্টালি তালতলা? তোর নাম? পিছনে আর আছে পাঠা জলদি পাঠা। আমি এবারে আমাদের সবার প্রিয় পার্থ স্যারকে অনুরোধ করব স্টেজে আসার জন্য এবং বিচার কথা বলার জন্য। একটু টাইমিং করে দিই। Good afternoon, Principal Sir, my colleagues and my dear students. আজকের এই auspicious occasion, Teachers Day, বিবেকানন্দের অস্তিত্ব যেমন রামকৃষ্ণ ছাড়া নেই, সচিনের অস্তিত্ব যেমন গুরু আচার্যের ছাড়া নেই, সেরকম আমাদের সবাই প্রত্যেক ইন্ডিভিজুয়াল এখানে যারা রয়েছি তাদের জীবনে স্যার যেমন বললেন ছোটবেলা থেকে মা থেকে শুরু করে পরিবারের অন্য সদস্যরা, পাড়া প্রতিবেশী, প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপর কলেজ, ইউনিভার্সিটি এবং কর্ম জগতেও কন্টিনিউয়াসলি আমরা শিখছি। আমরা এটা এই শেখার যে ব্যাপারটা সেটা বয়সে তো ধরা যায় না, মানে
আমরা ছোটদের থেকেও শিখি, বড়দের থেকেও শিখি, বন্ধুদের থেকেও শিখি। তো সেই রেসপেক্টে মানে হ্যাপি টিচার্স ডে টু অল অফ আস। আমি আজকে যে দু চার কথা বলবো, তো তাতে বেসিক্যালি আমি অ্যাড্রেস করতে চাইছি আমাদের সকলকেই, আমাদের সকলের বর্তমান পরিস্থিতিতে যে আমাদের প্রত্যেকের মধ্যে যে নেগেটিভিটিটা রয়েছে সেটা দূর করার শিক্ষাটা একটু বেশি দরকার হয়ে পড়েছে। তো সেই নেগেটিভিটিটা দূর করার জন্য আমাদের কন্টিনিউয়াসলি এখন যেমন মানে ক্লাস টিচিংয়ের পাশাপাশি প্রত্যেকটা সময়েতেই ভ্যালু এডুকেশনটা খুব দরকার হয়ে পড়েছে। ইট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। আর সেটা আমরা সেরামিক কলেজে অ্যাটলিস্ট যেটুকু আমাদের স্কোপের মধ্যে রয়েছে, আমাদের বন্ধুবান্ধব, আমাদের বাড়ি, সেই জায়গাতে আমরা নিজেরা সেই পজিটিভিটিতে শিক্ষিত হব এবং নেগেটিভিটিটা দূর করার চেষ্টা করব। তো আমার মানে এটা আমার নিজের কথা না, এখনকার দিনে অনেক এই ধরনের মোটিভেশনাল স্পিকার বা এই ধরনের অনেক এদের মানে গুরুদের কথা শোনা যায় ইউটিউব এইসব থেকে। তো সেখান থেকে দু চারটা ভালো লাগার জিনিস আমি একটু শেয়ার করতে চাইছি। কেউ একজন বলছেন, আপাতত আমিই বলছি আর কি, তো কি না আমাদের লাইফ দুটো অ্যালফাবেটের মধ্যে, সেই দুটো অ্যালফাবেটে আমাদের কোনো কন্ট্রোল নেই। কি কি সেই দুটো অ্যালফাবেট? না বি অ্যান্ড ডি। বি স্ট্যান্ডস ফর বার্থ অ্যান্ড ডি স্ট্যান্ডস ফর ডেথ। এই বার্থ আর ডেথের মধ্যে এদের কোনো দুটোর মধ্যেই আমাদের কোনো কন্ট্রোল নেই। বাট যেটা আমরা কন্ট্রোল করতে পারি তার মাঝের অ্যালফাবেটটা, দ্যাট ইজ সি। সি স্ট্যান্ডস ফর চয়েস। আমরা কিভাবে নিজেদের লাইফটাকে লিড করব সেটা কিন্তু পুরোপুরি আমাদের চয়েসের ওপর ডিপেন্ডেন্ট। আমরা এগেন যেটা বলতে চাইছি, নেগেটিভিটিগুলো সরিয়ে রাখবো, পজিটিভিটিগুলোকে নিজেদের লাইফের মধ্যে ইনকালকেট করার চেষ্টা করব। এখন আমি যদি এখন এই জিনিসটাকে এস্টাবলিশ করার জন্যই আর কি জাস্ট দুটো গল্প বলবো আর কি। তো প্রথম গল্পটা হচ্ছে এরকম যে একজন বাবা, তার বাড়িতে একটি 7-8 বছরের দুষ্টু ছেলে রয়েছে, ঠিক আছে? তো সেই ছেলেটি কিরকম লেভেলের দুষ্টু না, সে খুব মানে ঘরেতে গোটা কোনো জিনিস ভালোভাবে সে রাখে না। সে কি করে, সবসময় ভেঙে দেয়, কাগজ থাকলে ছিঁড়ে দেয়। তো একটু আগেকার দিনের গল্প। তো সেই বাবা কি করেন, কোম্পানির কাজের সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তো প্যান ইন্ডিয়া যেহেতু ঘুরে বেড়ায়, তার একটা বাড়িতে কি আছে, একটা ইন্ডিয়ার ম্যাপ আছে। সেই ইন্ডিয়ার ম্যাপটা কি জন্য তার বাড়িতে রয়েছে, যে অন্ততপক্ষে যখন ফোনেতে কথা বলে ম্যাপটার সামনে দাঁড়িয়ে থেকে সে দেখে নেয় যে ওকে আমাকে এই জায়গা থেকে এই জায়গা ট্রাভেল করতে হবে। অ্যাটলিস্ট একটা যেভাবে ক্যালেন্ডার থাকে আর কি আমাদের বাড়িতে, একটু ডেটটা দেখে নিই, বারটা দেখে নিই, একটু সেট করতে সুবিধা হয়, সেই রকমই একটা ম্যাপ আছে, ইন্ডিয়ার ম্যাপ। তো ম্যাপটা ছিল তার খুব প্রিয়। এই প্রিয় ম্যাপটি একদিন অফিস থেকে ফিরে এসে দেখছে তার বেডরুমের এই প্রিয় ম্যাপটি সেখানেতে নেই। ন্যাচারালি বাবা বুঝে গেছে যে কোথায় থাকতে পারে। তো কোথায় গেল, ছেলের কাছে। ছেলে যে রুমে আছে সেখানে গিয়ে দেখছে ছেলে সবে মাত্র সেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে হাত সাফ করেছে আর। তো যাওয়ার পরে বাবা কি করবে, ন্যাচারালি তাকে একটু আপ্যায়ন করলো, ভালো করে আপ্যায়ন করলো। সে আপ্যায়ন করার পর রাগে গজগজ করতে করতে বলতে বলতে এলো, এটা তুই জোড়া লাগাতে পারবি কি, এটা তো আর জোড়া লাগাতে পারবি না। এই করে সে সেখান থেকে বেরিয়ে নিজের রুমে এলো। তো কিছুক্ষণ পরে দেখা গেল ছেলেটি ম্যাপটিকে জোড়া লাগিয়েছে। জোড়া লাগিয়ে বাবার কাছে গিয়ে বলছে, এই নাও তোমার ম্যাপ। তো বাবা বলছে, তুই কি করে জোড়া লাগালি, তোকে তো জিগস পাজল আমি শেখাইনি, তুই জোড়া লাগালি কি করে, জোড়া লাগানোর তো কথা না। তো তখন ছেলেটি বলল যে বেসিক্যালি ম্যাপের পিছন দিকে একটা মানুষের ছবি আঁকা ছিল, আমি ওই মানুষের ছবিটাকে জোড়া লাগিয়েছি, দেখা যাচ্ছে যে ম্যাপটা জোড়া লেগে গেছে। তো এখানে বেসিক্যালি মোরাল অফ দ্য স্টোরিটা কি, যে এখানে মানুষ বলতে হচ্ছে আমরা 140 ক্রোর যে ইন্ডিয়ান তারা, আর ম্যাপটা হচ্ছে ভারতের ম্যাপ। তো আমরা অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল
নিজেদেরকে যদি জোড়া লাগাতে পারি, নিজেদের এই নেগেটিভিটিগুলোকে যদি দূর করতে পারি, নিজেদের মধ্যে করাপশনের মেন্টালিটি থেকে শুরু করে যে কোনো ধরনের বাজে প্রবৃত্তিগুলো যদি দূর করতে পারি, উই উইল হ্যাভ আওয়ার বেস্ট ইন্ডিয়া। ওকে, মানে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে এদিন বেশি দূর নেই, যদি আমরা এই পজিটিভিটিটা ইনকালকেট করতে পারি। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সেটাই টার্গেট। আমরা আমাদের প্রিন্সিপাল স্যারের গাইডেন্সে সেই জিনিস করতে চেষ্টা করছি প্রত্যেক মুহূর্তে। শুধুমাত্র বুকিশ নলেজ না, আমরা ভ্যালু এডুকেশন যাতে প্রত্যেকটি স্টুডেন্ট এখান থেকে ভালোভাবে পায়, ক্যাম্পাসে কিভাবে সুষ্ঠু পরিবেশ রাখা যায় সেই নিয়ে আমরা সর্বদা সচেষ্ট। আরেকটা গল্প বলি, সময়? আচ্ছা, আরেকটা গল্প বলি, এটা একটু আমাদের টিচারদের গল্প। তো আমরা যেভাবে বেসিক্যালি প্র্যাকটিস করি, আমাদের স্টুডেন্টরা বারবারই শুনেছে যে আমরা এখানে এটাকে বৃহত্তর একটা পরিবারের অংশ হিসাবেই দেখি। তো বেসিক্যালি এই গল্পটা হচ্ছে আমাদের এরকম একটা মানে ধরা যেতে পারে, ধরো একটা প্রাইভেট স্কুল, মোটামুটি ওয়েল স্ট্যান্ডার্ড প্রাইভেট স্কুল। সেখানে ক্লাস 6 এর একজন ক্লাস টিচার, একজন ম্যাডাম ক্লাস টিচার। স্কুলের সমস্ত কিছু এতটাই স্ট্রাকচার যে মোটামুটি হাফ ইয়ারলি পরীক্ষার পরে একটা প্রোগ্রেস রিপোর্ট পাঠানো হয়, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি, সব কিছু বেশ নিয়ম মাফিক হয়। স্কুলটাতে নার্সারি 1, 2, 3, 4 করে আপ টু 12 পর্যন্ত রয়েছে। তো ক্লাস 6 এর একটি ক্লাস টিচার ম্যাডাম ক্লাসে গেছেন। প্রথম দিন 60 জনের ব্যাচ, 60 জন স্টুডেন্টকে পড়াচ্ছেন। গ্র্যাজুয়ালি তাদের সাথে অ্যাকাস্টমড হচ্ছেন, সবার নাম আস্তে আস্তে টিচারের মনে থাকছে। টিচার মোটামুটি একদিনে তো এটা হয় না, একদিনে সবার নাম মনেও থাকে না, আস্তে আস্তে পড়াতে পড়াতে সবার সাথে পরিচিত হচ্ছেন এবং দেখছেন যে একটি মাত্র ছেলে সে রেগুলার বেসিসে পারফর্ম করতে পারছে না, ছেলেটি খুব উইক লার্নার। তো ধীরে ধীরে কিছুদিন পর, দিন 15 পর, সেই ছেলেটি মোটামুটি টার্গেট হয়ে গেল। কিভাবে না, এ হচ্ছে নেগেটিভিটির এক্সাম্পল। মানে যা কিছু নেগেটিভ অন্য মানে যারা একটু ভালো পারফর্ম করে তারা যখন একটু খারাপ করে, তুই ওর মতো করছিস কেন, ও তুই আজকে এটা পারিস না, তো ও তো পারেনি, এইরকম আর কি। ও নেগেটিভ এক্সাম্পল হয়ে দাঁড়িয়ে গেছে ক্লাসের। এরকম একটি ছেলে ক্লাস 6 এর। এবার হাফ ইয়ারলি পরীক্ষা হয়েছে, যথারীতি ছেলেটির পারফরমেন্স খারাপ, বাকি সবাই মোটামুটি ভালো করেছে। তো প্রোগ্রেস রিপোর্ট লিখছে। তো প্রোগ্রেস রিপোর্টে মোটামুটি কি লিখলেন, অন্য সব ছেলেদের ভালো, এই ছেলেটির নেগেটিভ। তো প্রোগ্রেস রিপোর্টগুলি কাউন্টার সাইন করার জন্য প্রিন্সিপালের কাছে পাঠানো হয়েছে। তো প্রিন্সিপাল স্যার একটু করে পড়ে নেন প্রোগ্রেস রিপোর্ট। প্রিন্সিপাল স্যার দেখে বলছেন যে আমাদের তো প্রাইভেট স্কুল, এই রকম লিখেছে, আচ্ছা ক্লাস টিচারকে ডাকানো হোক। ক্লাস টিচার এলেন, ক্লাস টিচারকে বলছেন যে আরে আপনাদের প্রাইভেট স্কুলে আপনি এইভাবে লিখেছেন, এ তো প্রোগ্রেস কোথায়, এ তো প্রোগ্রেসিভ রিপোর্ট নয়, এটা তো আপনি ডাউনগ্রেড করে দিয়েছেন। ছেলের বাবা মা তো আমাদের থেকে তুলে নেবে, আমাদের স্কুল উঠে যাবে এইভাবে যদি চালান আপনি, ভালো কিছু লিখুন। দিয়ে স্যার বলছেন যে আরে ম্যাডাম বলছেন ভালো লিখবোটা কি, ও তো কিচ্ছু পারে না, মানে ওর আমি বারবার চেষ্টা করেছি তারপরেও পারে না। বলছে আচ্ছা, আমিও তো ধরুন ছেলেটিকে পার্সোনালি জানি না, তো ওর একটু সব রিপোর্টগুলো নিয়ে আসা হোক, আপনি বসুন। অফিসে বলে ক্লাস নার্সারি 1 to 5 অবধি সমস্ত প্রোগ্রেস রিপোর্ট আনানো হলো। দেখা যাচ্ছে ছেলেটি খুব খুব ভালো, মানে ক্লাস নার্সারি 1, 2, 3 সব ভালো পারফর্ম করছে, ইভেন ক্লাস 1, 2 অনওয়ার্ডস হয়তো ক্লাসে ফার্স্ট হচ্ছে, এরকম তার পারফরমেন্স। ক্লাস 5 এর হাফ ইয়ারলি প্রোগ্রেস রিপোর্টেও দেখা যাচ্ছে যে ছেলেটি খুব ভালো করেছে। তারপরে যিনি ক্লাস টিচার ম্যাডাম ছিলেন ক্লাস 5 এর, তিনি লিখেছেন যে অ্যানুয়ালের আগে আগে ছেলেটির পারফরমেন্স ডিটোরিয়েট করেছে জাস্ট বিকজ হিজ মাদার ইজ মানে হ্যাভিং ক্যান্সার। তো বেসিক্যালি এরকম অবস্থায় ছেলেটির ক্লাস 5 এর পরের দিকে তার পারফরমেন্স ডিটোরিয়েট করছে, কারণ বাড়িতে ফ্যামিলি কন্ডিশনটা ঠিক নেই। তো
পরদিন সকালবেলা যখন উনি ক্লাসে গেলেন, ক্লাসে গিয়ে ছেলেটিকে বললেন যে ক্লাসে গিয়ে উনি বললেন যে আই লাভ অল মাই ক্লাস। তো তখন সবাই বলল যে আই লাভ ইউ টু। হ্যাঁ, তো বেসিক্যালি সেদিন তিনি অন্য সব ছেলেদের থেকে বেশি ভালোবাসছেন কাকে? যে ছেলেটিকে উনি এতদিন নেগেটিভ চোখে দেখে এসেছেন। তো সেই ছেলেটি এখন তার কাছে একটু এইরকম, যেহেতু তার লাইফে একটা ঘটনা ঘটেছে, আলাদা করে একটু অ্যাফেকশনের জায়গায় চলে এসেছে। তো সেই ছেলেটিকে এখন তিনি একটু জিজ্ঞেস করলেন অন্য সময় ডেকে যে কি অবস্থা বাড়িতে, আমি তো এতদিন জানতামই না। তো তখন সে জানতে পারে যে 5 আর 6 এর ট্রানজিশনে হার মাদার ইজ নো মোর, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ক্লাস 6 এ একেবারে এত মানে সে আর পারফর্মই করতে পারছে না। তো যাই হোক, সেই টিচার অ্যাজ এ টিচার সে সেদিন বুঝতে পারলো যে হোয়াট সি হ্যাজ টু ডু। সে ছেলেটির কে যথাসম্ভব গাইডেন্স দিয়ে তার যে মায়ের জায়গাটা ছিল, সবে হয়েছে 6টা মাস সবে হয়েছে, একাডেমিক্যালি সেই জায়গাটা তিনি এতটাই প্রলেপ লাগিয়ে দিলেন এবং মানসিক দিকের যে জায়গাটা সেটাতেও এতটাই উনি মলম লাগিয়ে দিলেন যে সেই ছেলেটিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এবং পরের দিকে দেখা যাচ্ছে ক্লাস 6, 7, 8 অনওয়ার্ডস সে এগেইন আবার যে তার ক্লাসে ফার্স্ট হতো সেই পজিশনটা সে অ্যাকোয়ার করে নিচ্ছে। ক্লাস 11, 12 এর দিকে ছেলেটি ম্যাডামের টেবিলে একটি চিঠি ফেলে যায় যে ম্যাডাম, আমি তো এতদিন মাঝখানে এত টিচার সবাইকে দেখলাম, কিন্তু আপনার মতো টিচার আমি আর কাউকে দেখিনি। মানে উনি যে হিলিংটা করে দিয়েছেন সেটা পার্মানেন্ট হিলিং। তারপর ছেলেটি ইউনিভার্সিটি পিএইচডি পর্যন্ত কমপ্লিট করেছে, কোনো যোগাযোগ নেই। একদিন আবার ম্যাডামের বাড়িতে একটি চিঠি এসছে। সেই চিঠিতে কি লেখা যে ম্যাডাম, আমি ইউনিভার্সিটি, কলেজ এবং পিএইচডি করাকালীন বহু প্রফেসর, বহু মাস্টারমশাইদের সাথে আবার পরিচিত হয়েছি, কিন্তু আপনার মতো কাউকে পাইনি। তো এই হচ্ছে চিঠির মধ্যে দেখুন, আমি বিয়ে করতে চলেছি, আমি আমার জীবনের আরেকটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি। এখানে ফ্লাইটের টু অ্যান্ড ফ্রো টিকিট, বাকি সব অ্যারেঞ্জমেন্ট লেখা আছে। আপনি না আসলে আমি সেদিন জীবনের নতুন অধ্যায় শুরু করব না। তো ন্যাচারালি সেই ম্যাডাম যান এবং গিয়ে দেখেন যে মায়ের জন্য যে জায়গাটা রাখা ছিল সেই জায়গাটা কিন্তু ওই ম্যাডামের জন্য রাখা। তো আমরা যারা টিচার বা পরের দিকে যারা স্টুডেন্টরা যারা পরে সার্ভিস করে বড় বড় পজিশন হোল্ড করব, তারা অহেতুক অন্য কলিগকে বা আমাদের সাবঅর্ডিনেটকে অহেতুক বকাঝোকা যদি করার মানসিকতা রাখি, তাহলে পৃথিবীটা সুন্দর হবে না। তার সমস্যাটা কি একটু সুযোগ বুঝে জেনে নিতে হবে। যদি জানতে পারি তাহলে দেখবো যে পৃথিবীটা খুব সুন্দর হয়ে উঠেছে। আমরা একটু যদি একদিন খারাপ পারফর্ম করলো, তাকে যদি সেদিন থেকেই ডিমোরালাইজ করার চেষ্টা করি, তাহলে তো সে আর সেই জায়গাটা রিগেইন করবে না। তো আমরা সেরামিক কলেজে অ্যাটলিস্ট মাস্টারমশাইরা সেই চেষ্টা তো সর্বদাই করে থাকি যে সবসময় উইক লার্নারদের পাশে থেকে তাদেরকে তুলে আনা। তো সেই রেসিপ্রোকেট অ্যাকশনটা স্টুডেন্টদের দিক থেকেও সর্বদা থাকতে হবে। স্টুডেন্টদেরও চেষ্টা করতে হবে যে স্যারদের সাথে ভালো সান্নিধ্যে থেকে কলেজ এবং তারপর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পরে মাদার ইন্ডিয়ার আমরা নাম উজ্জ্বল করব। থ্যাংক ইউ অল। আচ্ছা, একটু একটা জিনিস একটু ওই প্রিন্সিপাল স্যারকে একটু স্টেজে আসতে বলবো। স্যার, আমাদের ইন্ডাকশন প্রোগ্রাম চলাকালীন আমাদের ফার্স্ট ইয়ারের কিছু স্টুডেন্ট একটা ব্রিজ কোর্সের পরীক্ষা, মানে তাদের বেসিক কনসেপ্টের উপর একটা পরীক্ষার অ্যাসেসমেন্ট হয়েছিল। তো তাতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা র্যাঙ্ক হোল্ড করেছে তাদেরকে একটু প্রাইজ দেওয়ার জন্য প্রিন্সিপাল স্যারকে স্টেজে আসতে বলবো। প্লিজ স্যার। আমরা
আমি খান স্যারের সাথে এবং প্রিন্সিপাল স্যারের সাথে ডিসকাস করে এই বইগুলি কিনেছি। তো আমাদের ফার্স্ট একজন হয়েছে, সেকেন্ড জয়েন্ট র্যাঙ্ক হোল্ডার জয়েন্ট হয়েছে, আর থার্ড একজন। তো আমি চয়েস করেছি বেসিক্যালি এপিজে আব্দুল কালাম স্যারের এই তিনটি বই, উইংস অফ ফায়ার, মাই জার্নি এবং ইগনাইটেড মাইন্ডস। তো সবার জন্য এই বইগুলো থাকছে। তো আমরা যারা চারজন পাচ্ছি শুধুমাত্র তারাই প্রথমে তো পড়বো, তারপর বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের মাইন্ডসও সবার কিন্তু এই ইগনাইটেড মাইন্ডস থাকতে হবে। মানে বেসিক্যালি তোমরা তোমাদের ক্লাসরুমেও দেখতে পাবে, মানে এখন বেসিক্যালি যদি আমাদের আইডল হতে হয় না, ওই রকম ধর্ম হিসাবে গুরু দেখে লাভ নেই। কেউ যদি ওইভাবে ভাবেন যে মুসলিম, তো মুসলিম হলে এপিজে আব্দুল কালাম ইজ দ্য গুরু, অ্যান্ড হিন্দু হলে আমাদের বিবেকানন্দ। অ্যাটলিস্ট আমার মানব ধর্মে যারা বিশ্বাসী তাদেরকে আমরা মেনে চলবো। তো হ্যাঁ মানে হিউম্যানিটি, মানব ধর্ম। তো এনিওয়ে আমি কে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট পজিশন সায়নদীপ মান্না, পৃথ্বীজিৎ গুহ, অঙ্কন সাধু আর কি শ্যামাব্রত মণ্ডল। এই চারজনকে স্টেজে আসার জন্য বলছি। You must appreciate the thought behind every action of us. Now, when Partho went to my chamber, showing me the books, I told him that you are giving a prize. Why it was not wrapped with a gift papers? Then he told me, no sir, I will not wrap it with the gift paper. If it is open, student will see the image of Abdul Kalam, and this will inspire them. So this is the thought of every action. And as he was mentioning that you have noticed that in every classroom we have put two figures. One is Swami Vivekananda and what is APJ Abdul Kalam. Why? Vivekananda is an ideal to all youth of the country. Till today, you may not call me youth, but then also I am his greatest follower. And the position, the posture that we have selected, it is a meditation mode. Not generally you will find two postures of Vivekananda. One is standing and another is sitting in the meditation mode. We have put the meditation mode and just above the blackboard, so that you will be focusing Vivekananda with a sense of meditation. Because classroom is another version of temple. There you need to meditate, you need to concentrate. This is one thing. And second thing, why Abdul Kalam? Main thing is that he is the greatest engineer ever the country had. And it is the inspiration that from the engineer also we can be a greater scientist, we can be the president of the country. That is the motivation to us. That's why we put two figures in all the classroom, all the rooms, including my chamber in the institution. This is the background story. Thank you very much. বাপরে তো হেলথ একেবারে দুর্বল। ঠিক আছে আমাকে লিখে করে বাহ ভেরি গুড। ভেরি গুড। Thank you, Principal sir. Thank you, Partho sir. সাম্যব্রত কি মণ্ডল, সাম্যব্রত মণ্ডল।
ওকে, আমরা এখন আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে যাব। আমি মঞ্চে ডেকে নেব সৌরজ্যোতি বিশ্বাস এবং অনন্যাকে একটা সঙ্গীত পরিবেশনের জন্য সহযোগিতায় বিদ্যুত্তর। সবাই যারা উপস্থিত আছেন তারা সবাই আমার সাথে একমত হবেন যে আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন শিক্ষক শিক্ষিকা থাকেন যারা আমাদেরকে বিস্ময় করতে শেখান, আমাদেরকে ভাবতে শেখান যে কিভাবে ভাবতে হয়, কিভাবে কোনো একটা জিনিস অন্য জিনিস থেকে আলাদা হচ্ছে এবং সেটা আমাদেরকে ভাবতে বাধ্য করে। তো এই যে গানটা আমরা নিবেদন করছি, এই গানটি তাদের উদ্দেশ্যে।
প্রিয়াঙ্ককে ডেকে নেব একটি কবিতা আবৃত্তি করার জন্য। তো ওরা যতক্ষণ অ্যারেঞ্জমেন্ট করছে আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমাদের কলেজে এটা প্রথম। তোমরা হয়তো সকলে লক্ষ্য করেছো আমাদের সামনে হুইল চেয়ারে অর্ণব সাউ বসে আছে। ও তো মানে ফার্স্ট ইয়ারদের বলছি, ও হচ্ছে তোমাদের আগের ব্যাচের স্টুডেন্ট। সরি, যুবরাজ সাউ বসে আছে, ও হচ্ছে আগের ব্যাচের স্টুডেন্ট। তোমাদের মতনই ফার্স্ট ইয়ারের ক্লাস সবসময় ফিফথ ফ্লোরে হতো, ফিফথ ফ্লোরে হতো, ছতলায় হতো, মানে বাংলাতে ছতলায় হতো। তো ছতলায় আমাদের লিফট নেই, কিন্তু আমাদের কতগুলো কনস্ট্রেন্টস এর জন্য প্রিন্সিপাল স্যার ছতলা থেকে পাঁচতলাতেও নামাতে পারে ক্লাস টাইম। আর আমার সবচেয়ে ভালো লাগে যে এই যুবরাজকে ওর তখন নর্মাল হুইল চেয়ার ছিল, ঠিক আছে? ওর বন্ধুরা for the whole 1 year he used to come up to the মানে চারতলা অব্দি পাঁচতলা অব্দি লিফটে উঠতো। তারপরে for the whole 1 year they used to carry him physically along with his wheelchair to the 5th floor or 6th floor. He used to do the class, and during any time when he needed for his biological needs, they used to carry him down to the bathroom, etc. আর তারপরে ওকে ওরা মিলে ওর ওলা উবের যা আসতো তাতে ওরা তুলে দিত, ও বাড়ি যেত। এখন মানে রিসেন্টলি কয়েক দিন হলো ওই অটোমেটিক হুইল চেয়ারটা পেয়েছে, মানে ও এখন ক্লাসে যেতে পারে, ক্লাসে আসতে পারে, ও এখন নিজেই বাড়িতে গাড়ি চালিয়ে যায় আসে। ওর হুইল চেয়ার দেখবে রাখা আছে এখানে, একটা হুইল চেয়ার আমাদের এখানে থাকে। সো দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর দ্য কলেজ অ্যান্ড ফর মি অলসো। মানে আমি এরকম মানে ক্যানাডিয়ানশিপ for the last 25 years as my teaching job and including my industry job also আমি কোনোদিন দেখিনি। এরকম সুন্দর বন্ধুত্ব, এটাকেই বলে বন্ধুত্ব, মানে বন্ধুত্ব অ্যান্ড হেল্পিং হ্যান্ড। আমি চাই তোমরা সকলে এরকম ভাবে থাকবে, মিলেমিশে থাকবে, এটা আমার বলার বক্তব্য ছিল। থ্যাংক ইউ স্যার। অর্ণব, নমস্কার। কবি কার্তিক ঘোষের লেখা তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে অঙ্কে পেয়েছে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো বলে সবাই ভালো, হীরের টুকরো ওরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো, তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নাম্বার পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে অঙ্কে পেয়েছে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই ছেলেটা পাশ করে গেছে, এবারেও টেনে টুনে। বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও ওর ইচ্ছে আছে খুব, পরের বিপদে ছুটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10 খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে কেউ নয় ওরা দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পা ছেলেটাই কারিগর বলি আজ, দেশটা গড়তে
ওরও হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতরছে মেয়েটি, মুখটি করেছে কালো। কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। এই কবিতাটা যে বললো, আমাকে অনেকে একটা কোশ্চেন করেছিল, নাম বলবো। ফার্স্ট সেমেস্টার কয়েকজন বলেছিল যে আমরা ভেরি ডিপ্রেসড এন্ড ফর দ্য রিজনস নোন বেস্ট টু देम। আমি কেন বলবো না? এই কবিতাটা দেখে কিন্তু তুমি তোমাদের উত্তর পেয়ে গেছো। আমি যে বলেছিলাম তাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই কবিতাটা দেখে তুমি উত্তর পেয়ে গেছো, মানে যে তোমরা কেউ খারাপ না, তোমরা সকলেই ভালো। নম্বর দিয়ে কিছু হয় না, মানুষ হতে হবে। অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা একটি নৃত্য দেখে নেব। মঞ্চে দেখে নেব সেকেন্ড ইয়ারের কেয়া ও কুমকুমকে।
জন ছাত্রীকে। এরপর আমরা একটি গান শুনে নেব আমাদের আগের এক্স কালচারাল সেক্রেটারি সবার প্রিয় আবুল আমানদের কাছ থেকে, সঙ্গে বিদ্যুতর ও সৌরজ্যোতি। চুপ চুপ। खोलो खोलो दरवाजे पर्दे करो किनारे, खूटे से बंदी है हवा में लेके छुड़ाओ सारे। आ जाओ पतंग लेके अपनी ही रंग लेके, आसमां का शमियाना आज हमें है सजाना। क्यों इस कदर हैरान तू, मौसम का है मेहमान तू। ओ दुनिया सजी तेरे लिए, खुद को जरा पहचान। तू डूब है जब से
আমাদের পরবর্তী নিবেদন একটি শর্ট ড্রামা। যেটির লেখক হচ্ছে আমাদের 4th ইয়ার সিরামিক টেকনোলজি ডিপার্টমেন্টের দাদা শুভাশিস মাধুরীদা লিখেছে এবং সাহায্য করেছে সৌম্যদীপ ধরাদা। দেবজিৎকে বলবো একটু লাইট আপ করার জন্য। দেবজিৎ, উপরে লাইট গুলো সব অফ। এই এটা ভালো করে তুলবি। নাটক স্বপ্ন চোর। সবাই শুনছো? আরে কালকে তোর ম্যাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? না না না, ব্যাপারটা ভাবার আছে। প্রত্যেকবার এসে কিন্তু আমাদের হারিয়ে দিয়ে চলে ওটা মেনে নেবো না। কালকের ম্যাচ আমাদের সবাই জন্য আমাদের কতটা ইম্পর্টেন্ট। ফাইনাল ম্যাচ জিততে হবে, সবাই যদি 100% দিয়ে আজকে প্র্যাকটিস করো। কিন্তু সবচেয়ে বেশি তোমার উপরে দায়িত্ব, ঠিক আছে? কারণ তুমি আমাদের মেন ব্যাটসম্যান। ক্রিকেট হচ্ছে একটা টিম গেম, একজন ব্যাটসম্যান কাউকে জেতাতে পারে না। আমাদের কন্ট্রিবিউশন সবাইকে করতে হবে। ওকে ওকে। আরেকটা কথা সবসময় মনে রাখবি, জীবনে যাই হয়ে যাক কোনোদিন ভেঙে পড়বি। একদম। 1 2 3 হুই। এই চলো চলো। राउंड का स्टार्ट है। ए बॉलिंग, ए दादा बॉलिंग। দেখ শট ডালবি না, ঠিক আছে? দূরে রাখবি, কাছে রাখবি। এ সাবাস সাবাস সাবাস, গুড ওয়ান গুড ওয়ান। এবার আউট হবে, আউট। এ নাইস বল নাইস বল। আউট আউট, এ আউট আছে আউট আছে, আউট নাও, রাইট ওভার আউট। আউট আছে আউট আছে। আম্পায়ার আমাদের আচ্ছা ওয়াইড বল। এ ভাই বলটা দে না। নেক্সট নেক্সট। এটা না, এটা কিছু করবে। এটা বল রাহুল। এই রাহুল, তোর কালকে ইন্টারভিউ আছে না? আসলে কাকু কালকে আমাদের তোমার সঙ্গে কথা বলতে আসিনি। কাকু কালকে আমাদের ম্যাচ আছে। কাকু তোর নাম রাহুল মানে কি হয়েছিস? রাহুল রাহুল হয়ে গেছিস? কাকু কাল সারাদিন খেলা না? ও আমাদের বেস্ট প্লেয়ার। কাকু বাড়ি চল, চলে। এই সমস্ত বাবাগুলোর জন্যই না আমাদের দেশে আর দ্বিতীয় সচিন আসছে না। এই চলে চলে আর ম্যাচ ক্যান্সেল। অনেক তো বড় বলি, দেখ আমি একা আর কত টানবো সংসারের ঘানি। একটু দায়িত্বশীল হতে শেখ। এই আগের মাসে 10টা ইন্টারভিউ গেল, তোর একটাও কি পাস করতে পেরেছিস? ক্রিকেট খেলবো। ক্রিকেট এখন যাক, কালকে তো তোর ইন্টারভিউ আছে। তো চল বাড়ি চল, পড়বি, চল বাড়ি চল, প্রিপারেশন নে কালকে।
হ্যাঁ মা বলো। পৌঁছে গেছিস? হ্যাঁ হ্যাঁ, এই তো ট্রেন থেকে নামলাম। আর কিছু খেয়েছিস? হ্যাঁ, সে তো তুমি যা বানিয়ে দিয়েছিলে আমি ট্রেনেই খেয়ে নিয়েছি। আচ্ছা। তুমি কোনো চিন্তা করো না, আমি এসেছি যখন ইন্টারভিউ আমি দিয়ে যাবো। আচ্ছা। আর বলছি মা, বল। একটা বলছি শোনো না, বলছি তুমি একটু বাবাকে বলো না, আমি আর এইসব ইন্টারভিউ দেবো না। তুমি তো জানো আমার এইসব চাকরি বাকরি আমার ভালো লাগে না। এইসব চাকরি বাকরি আমার জন্য নয়, আমার জন্য হচ্ছে ওই খোলা মাঠ, চারিদিকে হাজার হাজার দর্শক, মাঝখানে আমি, আমার হাতে ব্যাগ। তুমি এবার ভাবো মা। যাই হোক ছাড়ো, আমি তুই আজকে ইন্টারভিউটা দে, বাড়ি আয়, বাবার সাথে কথা বলে তারপর জানাবো। ঠিক আছে না, আমি ইন্টারভিউ দিয়ে তোমাকে ফোন করছি। ফেরার সময় ফোন করবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। দুগ্গা। ঠিক আছে। কোথায় যে গেল নতুন ছেলেটা, কখন আসার কথা ছিল? এটাই তো মনে হচ্ছে। যাও চাটা দিয়ে আসো, চাটা ভেতরে দিয়ে আসো। পাগল মানে কি? যাও। আমাকে কি দেখি চাওয়ালা মনে হচ্ছে নাকি? দেখতে পাচ্ছি ইন্টারভিউ দিয়েছি, কি বলে কোথা থেকে আসে লোকজন। আজকাল কারা কারা যে ইন্টারভিউ দিতে চলে আসছে, আমিও ভাবছি বস হয়ে যায়। ভালো আসছি। আচ্ছা, ওই যে বাইরে আরেকজন আছে না, ওকে হিরো ডাকছে ভেতরে। আমাকে না, আমাকে যাও। স্যার আসবো? Yes, you may come in. গুড মর্নিং স্যার। মর্নিং। Okay, so let us directly cut to the chase. তো প্রথমে বলো, তুমি আমাদের কোম্পানি জয়েন কেন করতে চাও? কেন? কোম্পানিটা ভালো না নাকি? বাবা না জানি তো। You didn't get me. তুমি এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে কেন এসেছো? ও আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি স্যার আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে একটা কোনো বড় কোম্পানিতে চাকরি করব, কিন্তু কোনো বড় কোম্পানি আমাকে নেয়নি, তাই এখানে চলে এসেছি। মানে আমাদের কোম্পানি ছোটখাটো কোম্পানি? কি বলতে চাইছো তুমি? না না, অ্যাকচুয়ালি আমি জানতাম না, আমার ডাউট ছিল। আমি বাইরে ওই লোকজনদের জিজ্ঞেস করছিলাম, কিন্তু কেউ কিছু বলতে পারছিল না। তারপর যখন আপনাকে ওই স্কুটার নিয়ে ঢুকতে দিলাম তখন শিওর হলাম। তো যাই হোক, তোমার এক্সপিরিয়েন্স কত বছরের পরে? এক্সপিরিয়েন্স নেই। নেই মানে? তোমাকে ফার্স্ট ইন্টারভিউ? না না, ফার্স্ট না, এটা আমার 1 2 3 4 8 আচ্ছা আচ্ছা, বুঝলাম, ঠিক আছে। তোমার ইন্ট্রো দাও। স্যার আমি ইন্ট্রো দিই না। কেন? স্যার অ্যাকচুয়ালি আমি খুব এক্সট্রোভার্ট, তাই আমি ইন্ট্রো দিই না, এক্সট্রো দিই। মানে তুমি বলতে কি চাইছো? আমরা তো দেখেই বুঝেছিলাম আপনারা ইয়ার্কি ঠাট্টা তামাশা বোঝেন না। আচ্ছা, তুমি এখানে কমেডি করতে এসছো নাকি? কমেডি হচ্ছে? তুমি কি স্ট্যান্ড আপ কমেডিয়ান? এটা কারা ভাই? দেখতে পাচ্ছি বসে আছি বলছি স্ট্যান্ড আপ কমেডিয়ান। আরে স্যার আমি সিট ডাউন কমেডিয়ান। উফ বাহ, মাথা খারাপ করে দিল। যাই হোক, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করুন। হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনফিডেন্স অ্যান্ড ওভার কনফিডেন্স? ভেরি ইজি। এই যে দেখুন, আমি কোনো কিছু না জেনে শুনে কোনো প্রিপারেশন না নিয়ে ইন্টারভিউ দিতে চলে এসেছি, এটা আমার কনফিডেন্স। আর তা সত্ত্বেও যে আমি এক্সপেক্ট করছি
করছি আপনারা আমাকে চাকরি দেবেন, এটা আমার ওভার কনফিডেন্স। ঠিক আছে ঠিক আছে, তোমার কনফিডেন্স ওভার কনফিডেন্স সবই বুঝলাম, কিন্তু আমি কিছু ট্রাই করতে চাই। নাও ইউ সেল দিস প্রিন্ট টু মি। বাট স্যার দিস ইজ মার্কার। আরে ওকে ওকে, সেল দিস মার্কার টু মি। স্যার ডু ইউ নিড দিস মার্কার? নো, আই এম কারেন্টলি নট ইন নিড অফ দিস মার্কার, বাট ইউ হ্যাভ টু সেল দিস টু মি। তাহলে আমি আপনাকে এটা কেন বিক্রি করবো? ব্যাপারটা হচ্ছে তোমার মধ্যে একটা ব্যাপার আছে জানো তো, এটাকে ইউটিলাইজ করো, কোনো একটা ভালো জায়গায় কাজে লাগাও। অ্যাকচুয়ালি স্যার কাজে তো লাগাতেই চাই, কিন্তু সুযোগ পায় না, আর সুযোগ পেলেও সাপোর্ট পায় না। যাই হোক স্যার, আমি তাহলে আজকে আসি। ঠিক আছে, তোমার কি রেজাল্ট আমরা তোমার জানাবো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ মা, ইন্টারভিউ হয়ে গেছে, কি জানি এখন কি হবে। এই বেরোলাম, মানে একটু বসি। একটু আলাদা ধরনের মনে হয়। হ্যাঁ, অ্যাটলিস্ট অনেস্টিটা খুব ভালো লাগলো স্যার, এটা অনেস্টিটা আছে সেটা ঠিক। তো একটা কাজ করি, একবার ট্রাই দিয়ে দেখি নাকি, একটা চান্স দিই। এই ছেলেটা কোম্পানিতে নেবে কি হবে, একবার গিয়ে দেখি না কি হচ্ছে, ট্রাই করে দেখা যাক, চান্স করি। আমাদের একটু আসো তো এদিকে। হ্যাঁ স্যার বলুন। আরে বলছিলাম বাইরে এক্ষুনি যে ছেলেটা গেল না, হ্যাঁ, একবার ডাকো। কি নাম স্যার? ওর নাম রাহুল। ও আচ্ছা। এ হিরো, এ ডাকছে তো আমাকে। হ্যাঁ, তুমি কি, তোমার নাম রাহুল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকছে। কে ডাকছে? তো ভেতরে স্যার। আমাকে, আমার তো হয়ে গেছে। আর ডাকছে তো, যাও না। হ্যাঁ মা, আমি তোমাকে একটু পরে বলছি। আচ্ছা ঠিক। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ আসো। স্যার ডাকবে, ডেকেছেন? তো আমরা ডিসকাস করছিলাম নিজেদের মধ্যে, আর আমরা ভাবছিলাম যে তোমাকে এই কোম্পানিতে একটা চান্স দেওয়া যায়। আমরা চাই তুমি যাতে আমাদের কোম্পানিটা জয়েন করো। কিন্তু স্যার আমি চাকরি করতে চাই না স্যার। অ্যাকচুয়ালি আমি আমার বাবার চাপে পড়ে বাবার কথা রাখতে ইন্টারভিউ দিতে এসেছিলাম। আরে কি করতে চাইছো তাহলে? তুমি লাইফে কি করতে চাও? হ্যাঁ স্যার, আমি আমার প্যাশনকে ফলো করতে চাই। আর তোমার প্যাশন কি? স্যার ছাড়ুন না স্যার, আমি চলে যাই স্যার। আরে না না, বলো। যদি আমরা অবভিয়াসলি তোমাকে হেল্প করতে পারি তাহলে আমরা তোমাকে করবো নিশ্চয়ই, বলো। অ্যাকচুয়ালি স্যার, প্যাশন তো সবাই থাকে, কিন্তু প্যাশনকে প্রফেশন বানাতে সবাই পারে না। কিন্তু আমি চাই আমার প্যাশনকে প্রফেশন বানাতে। বাট অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলি সাপোর্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ ফ্যামিলি সাপোর্ট ছাড়া আমার মনে হয় না কেউ নিজের প্যাশনকে প্রফেশন খুব সহজে বানাতে পারে। জিনিসটা খুব টাফ হয়ে পড়ে। অ্যাকচুয়ালি স্যার, আমার বাবা চায় যে আমি চাকরি করি, নিজের পায়ে দাঁড়াই, নিজের লাইফে সেটেল হই। কিন্তু স্যার আমি চাই আমার প্যাশনকে ফলো করতে। আমি চাই ক্রিকেট খেলতে। স্যার ক্রিকেট ইজ মাই ফার্স্ট লাভ। ক্রিকেট আমার অক্সিজেন, ক্রিকেট আমার সব কিছু স্যার। এটা তুমি আমাদের আগে বলবে না? আরে তুমি আগে বললে তো আমরা অনেক কিছু আগেই ডিসকাস করে নিতাম। কেন স্যার? আরে তুমি এই কোম্পানিতে জয়েন করলে তুমি তোমার প্যাশনও ফলো করতে পারবে আর তুমি চাকরিও করতে পারবে। সেটা কিভাবে স্যার? আসলে আমাদের কোম্পানিতে একটা ক্রিকেট একাডেমি আছে, যেখানে তুমি প্রফেশনালি গ্রো করতে পারবে আর চাকরিও করতে পারবে একসাথে। স্যার আরে হ্যাঁ, 100%। তুমি একটা কাজ করো, কালকে তুমি আমাদের কোম্পানিতে আসো মেন ব্রাঞ্চে, আর তোমার অফার লেটারটা নিয়ে যাও। স্যার আমার মানে বিশ্বাস, স্যার আমি সত্যি বলছি। আরে ওসব বাদ দাও, তুমি আসো। তুমি এসোই না কালকে। হ্যাঁ, আর তুমি আরেকটা কথা ডিসকাস করার ছিল, তোমার স্যালারি নিয়ে একটু ডিসকাস করা। স্যার স্যালারি আমার চাই না স্যার। মানে স্যার আমি ওইসব ভাবছি না স্যার, আমি শুধু ক্রিকেট খেলতে চাই। সে না হয় দেখা যাবে, কাল এসো, তারপর দেখা হবে। তাহলে কালকে আসো, অল দ্য বেস্ট। আর পারলে তোমার বাবাকেও নিয়ে আসো। হ্যাঁ একদম। থ্যাংক ইউ। সবাই চলে ড্রামা টিমে যাওয়া ছিল, সবাই চলে। প্লেয়ার্স সবাই, আমি এন্টায়ার ড্রামা টিমকে বলবো স্টেজে আসার জন্য। মেন চরিত্রে অভিনয় করেছে আমাদের সবার প্রিয় সুভাষিস দা। সুভাষিস দার বাবার চরিত্রে আমাদের প্রেসিডেন্ট সনিকেত দা, এবং ইন্টারভিউয়ার ছিল আমাদের সৌম্যদীপ দা এবং আবুল দা, এবং রাম অর্থাৎ চাওয়ালা চরিত্রে অভিনয় করেছে আমাদের শ্রীপ, এবং আমাদের মেন ক্যারেক্টারের মায়ের অভিনয় করেছে অনন্যা, এবং এরা হচ্ছে সবাই মেন ক্যারেক্টারের বন্ধু এবং আমার বন্ধু, যারা সবাই মিলে একসঙ্গে ক্রিকেট খেলতে চাইছিল। তো আমরা এই ড্রামাটার মাধ্যমে একটাই বার্তা সবার কাছে পৌঁছাতে চেয়েছিলাম, যে আমরা সবসময় নিজের প্যাশন এবং নিজের প্রফেশনালকে একসঙ্গে, মানে আমরা সবাই একসঙ্গে জড়িয়ে ফেলি।
কিন্তু অনেকে যেটা বলতে চাইছে যে ফ্যামিলি সাপোর্ট বা আদার সাপোর্ট জরুরি হয়ে পড়ে, কিন্তু কেউ যদি ভেবে থাকে যে নিজের কেরিয়ার, নিজের প্যাশন এবং নিজের হবি এই তিনটাকে একসঙ্গে নিয়ে চলবে, অবশ্যই তার জন্য কোনো না কোনো রাস্তা খোলা হয়ে যাবে, অবশ্যই আমি সেটা মানি। তো ড্রামা টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, এবং আমি সুভাষিস দাকে কিছু কথা বলার জন্য বলবো, আমাদের ড্রামা কাপের লিড। যাই হোক, ড্রামাটা লিখেছি আমি নিজেই। যে কোনো ড্রামা লেখার পিছনে একটা কারণ থাকে, তো এই ড্রামার যে গল্পটা সবাই দেখতে পেলেন সেটা কিছুটা হলেও মানে 0.1% হলেও আমার নিজের লাইফের সাথে জড়িত। তো সেটাকে আমি আরেকটু মডিফাই করে আরেকটু নাটকের রূপ দিয়ে সেটাকে আপনাদের সবার সামনে তুলে ধরলাম। আশা করছি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ। গ্রুপ পিকচার চলে আসুন। এই টেবিলটা সরা না হোক, নিচে ভালো আসবে না। না না, পেছনে ওটা চলে যাবে, টেবিলটা সরিয়ে দে। টেবিলটা সরাতে মাঝখানে দাঁড়া, তাহলে পেছনে এটা আসবে। আরো এদিকে আয়। এই আমি পিছে তাহলে লিখাটা ঠিক আছে মাঝখানে আরো বাঁদিকে যা। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের শেষ নিবেদন বিদ্যোত্তর করকে ডেকে নেব একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। কানে বাজে এখনো পুরানো সে পিয়ানোর ঝঙ্কার, এই কঠিনে বলতে হয়ে যাওয়া 10টা আঙুল, সারি বেঁধে দাঁড়িয়ে 100 মাইলের ঘন্টা, সবার শুনেও 100 বার হতো ভুল। জানালার বাইরে কুয়াশায় ঢাকা স্কুলটা, পকেটের ভেতরে আধ খাওয়া পাহাড়ি ফল, হাত পেতে পেট খেতে হয়েছে তোমার কাছে কতবার। আমার গানের শুরু মিস্টার হল, if you miss this train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. শুধু এই গানটা একটাই গান প্রতি শনিবার, তারিখটা যাই হোক হোক না সে যে কোনো মাস, পার হয়ে গেছে কত হাজার হাজার মাইল, তবু যায়নি থেমে কোনোদিন আমাদের চলা ক্লাস। তখন তো বুঝিনি বড় হওয়া বড়ই শক্ত, বয়সের সাথে সাথে কমে যায় চোখের জল, থেমে যেতে চায় আজ কতবার আমার মনটা, তবু যায়নি থেমে আমি এখনো মিস্টার হল। Not a shirt on my back, not a penny at my knee. Lord, I can't go back home. There's a way, there's a way, there's a way, there's a way, there's a way. Lord, I can't go back home. There's a way.
পাহাড়ের গন্ধ আমার নাকে চোখে, ব্র্যান্ডির নেশায় তোমার দু চোখ লাল। কখন যে সিগারেট থেমে যেত ঠোঁটের ফাঁকে, তবু যায়নি কোথেনে কোনোদিন আমাদের চলাচল। তবু থেমে গেল একদিন হঠাৎ পিয়ানোটা তোমার। একটা শনিবার হলো না কোনো রোল কল, শুরু করে দিয়ে তুমি আমাদের পথ চলাটা। কোথায় চলে গেলে হারিয়ে মিস্টার হল? If you miss this train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. Lord, I'm one, Lord, I'm two, Lord, I'm three, Lord, I'm four, Lord, I'm 500 miles away from home. Away from home, away from home, away from home, away from home. Lord, I'm 500 miles away from home. অসংখ্য ধন্যবাদ বিদ্যুৎকে এই অসামান্য পারফরমেন্স আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি। শুধুমাত্র আমাদের যে নতুন যারা ফ্যামিলির মেম্বার হয়েছে, মেম্বারদের জন্য একটা আনন্দের একটা জাস্ট ডিক্লারেশন যে তোরা সবাই জানিস যে যখন বাড়িতে নতুন কেউ অতিথি আসে তাকে আদর আপ্যায়ন করা হয়, তার সঙ্গে বসে গল্প করা হয়। তো তোদের সঙ্গে আমার বসে গল্প তো করেছি, বাট তোদের আদর আপ্যায়নটা এখনো বাকি আছে। যে যেই দিনের পর থেকে তোরা পুরোপুরি শিফট হয়ে যাবি, যেটা আমাদের ফ্যামিলিতে পুরোপুরি শিফট হয়ে যাবি, যেটা হচ্ছে তোদের ফ্রেশার্স। তো আজকে তোদের ফ্রেশার্সের ডেট আমি অ্যানাউন্স করব। আমি তোদের যারা ইমিডিয়েট সিনিয়র মানে অর্থাৎ সেকেন্ড ইয়ার, আমি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি শ্রীত বিশ্বাসকে স্টেজে ডাকবো তোদের ফ্রেশার্সের ডেটটা অ্যানাউন্স করার জন্য। Hello, I am Srit Bishas from Ceramic Technology Department of second year. So currently I am the General Secretary, Assistant General Secretary, sorry. So, no spoiler. তো আমরা যেটা ডিসাইড করেছি তোদের ফ্রেশার্স দেওয়া হবে 28 সেপ্টেম্বর। ঠিক আছে, তো আশা করি তোরা সবাই আসবি, এনজয় করবি অ্যান্ড নতুন সিনিয়রদের চিনবি। ঠিক আছে, কি করছিস? তো বাস এইটুকুনি বলার ছিল। তো অনেকের কাছে তোদের অনেক কোশ্চেন থাকতে পারে যে ফ্রেশার্সে কি হয় না হয়। ঠিক আছে, আমি জাস্ট এইটুকুই বলবো, কারো কোনো প্রবলেম থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে যে কোনো সিনিয়র দাদার সাথে জিজ্ঞেস করতে পারিস। তবে এইটুকু মাথায় রাখবি যে সবার থাকে না যে যেরকম একটা তোর 18 বার্থডে যেরকম সবার মনে থাকে, যে একটা মানে অ্যাচিভমেন্ট একটা মাইলস্টোন যেরকম থাকে। তো আমি এইটুকু বলতে পারি যে ফ্রেশার্সের দিনটা তোদের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে থাকবে। ঠিক আছে, আর বাকি তোরা সবাই দাদাদের কাছ থেকে সেকেন্ড ইয়ার দাদাদের কাছ থেকে জেনে নিবি। তো ওটাই বলার, এই বলে আজকের প্রোগ্রাম আমি শেষ করছি। এবং শেষ করার আগে তোদের বলে রাখি, আমাদের সামনের কলেজের আমাদের সবার ইভেন্ট বিশ্বকর্মা পুজো। তোরা বিশ্বকর্মা পুজোতে আমাদের সাথে একসঙ্গে সবাই পুজো করবি, তোরাও আনন্দ করবি তোরা সবাই। এবং এটাই বলার ছিল। এবার স্যার আপনি। Now for the first year of this particular year, you have gone through the regulation of the institution. Probably কে বলছে, পার্থ বলেছে বোধহয়। হ্যাঁ, so we made some modification. Henceforth for this year we are trying to make a question bank
The examination mostly conducted based on the question given in the question bank, and it will be an exhaustive question bank, and you student will have access to the question bank. They will be knowing what are the questions in the question bank, and you by now probably you know that the academic system we are following, it is called outcome based education, and it is as per National Educational Policy 2020. So we are very advanced in this regard in the state of West Bengal. But setting a question is an art, and all teacher must know how to set a question based on outcome based education. So in this institute we'll be holding a workshop for the teachers how to set question paper on tomorrow and day after tomorrow. So in view of that, there will not be any classes for first year for tomorrow and day after tomorrow, and for seniors, since they will be having their unit test coming from probably Monday, and it is expected that they will not come to the class. They will be busy in preparing their mid-sem examination. So that is the announcement that I have to make. Thank you very much. স্যারকে একটা লাস্ট আপনাকে স্যার একবার স্টেজে আসার জন্য অনুরোধ করবো। লাস্ট একবার আমাদের কিছুদিন আগে আমাদের ইন্ট্রা কলেজ চেস টুর্নামেন্ট এবং আমাদের ইন্ট্রা কলেজ কুইজ টুর্নামেন্ট যেটা 15 আগস্ট আমাদের অনুষ্ঠিত হয়েছিল, আমরা তার পুরস্কারগুলি আজকে তুলে দেবো। ইন্ট্রা কলেজ চেস টুর্নামেন্ট 2024, যার উইনার হয়েছে অরিজিৎ মজুমদার ফ্রম সেকেন্ড ইয়ার, এবং সেকেন্ড পজিশন লাভ করেছে আমাদের থার্ড ইয়ার সিটি থেকে দিগন্ত ঘোষ, এবং থার্ড পজিশন থার্ড ইয়ার আইটি থেকে সাকসাম অশোক। আমি তো তিনজনকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। অরিজিৎ, প্লিজ কাম অন দ্য স্টেজ। আমরা অতি গর্বের সাথে বলছি যে আমাদের কলেজের চেস কালচার দিন দিন বেড়ে চলেছে। আমরা শীঘ্রই আমরা বাইরের কলেজের যে সমস্ত চেস টুর্নামেন্টগুলো হয় আমরা পার্ট নিতে চলেছি, এবং সামনে যাকে দেখতে পাচ্ছি আমাদের একজন খুবই ভালো প্লেয়ার, ফটোগ্রাফি প্রফেসর অলরেডি করেছেন। বাকি দুজনকে আমরা আমাদের কাছে পাইনি। স্যার আরেকটু আমাদের যে ইন্ট্রা কলেজ কুইজ টুর্নামেন্ট ইন্ডিপেন্ডেন্স ডে কুইজের প্রথম পুরস্কার ফারহান এবং অরিজিৎ। স্টেজে আসার জন্য অনুরোধ করবো ফারহান এবং অরিজিৎকে। সেকেন্ড আমাদের সন্দীপন দা ও অর্ঘপ্রভ রায়, এবং তৃতীয় স্থান অধিকারী দেবারো গাঙ্গুলি দা এবং কুশল। অসংখ্য ধন্যবাদ স্যার। এই সঙ্গে আজকে আমি আমাদের টিচার্স ডে প্রোগ্রাম এখানেই সমাপ্ত করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করবো আগামী দিনেও আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করে যাবেন, এবং সমস্ত জুনিয়রদের বলবো একটু বসার জন্য। সমস্ত ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সমস্ত দাদা দিদিদের এবং জুনিয়রদের বলবো একটু ওয়েট করার জন্য।